মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজন। যে স্পিরিটকে সামনে রেখে নতুন স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে বিগত যুগের পর যুগ ধরে তৈরি হওয়া যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো ধীরে ধীরে হ্রাস পাবে। বিজয় উদযাপনে আলোর নগরীতে পরিণত হয়েছে ঢাকা। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা সেজেছে বর্ণিল সাজে, উপভোগ করছেন নগরবাসী। রাষ্ট্র মেরামতে কত দিন দরকার জানা থাকা জরুরি। জনগণের নির্বাচনের রোডম্যাপে গুরুত্ব তারেক রহমানের। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান চাকুরিজীবীদের পাশাপাশি পাবেন পেনশনভোগীরাও। প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক। নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানাতে বললেন ডক্টর ইউনূস। To show your support to us, Bangladesh, and also look forward to build a future together. মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে প্রস্তুতি সেরেছে গণপূর্ত বিভাগ। কয়েক স্তরে নিরাপত্তা বলয় বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গোটা এলাকা আনা হয়েছে নজরদারির আওতায়। থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের ফটক। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করেছি। বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। বিজয় দিবসের প্রথম প্রহরে 71 ও 24 শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছে জাতীয় নাগরিক কমিটি। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও পরে দোয়া করা হয়। পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ধর্ম বা এলাকা, পাহাড় বা সমতলের দোহাই দিয়ে যেন কেউ কাউকে ছোট করতে না পারে। 71-এর পাশাপাশি 24-এর যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে যারা নির্বাচনের কথা বলছে, তারাও আওয়ামী লীগের সুরে কথা বলছে। আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। যারা যুদ্ধাপরাধী, তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, 24 সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে। মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিজয় দিবস আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। 54তম মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার অঙ্গীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে সরকার বদ্ধপরিকর। 54তম মহান বিজয় দিবস উদযাপনে লাল, সবুজ সহ নানা রঙের আলোয় সেজেছে তিলোত্তমা ঢাকা।
সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোয় ঝলমলিয়ে উঠেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানীবাসী মেতে উঠেছে বিজয়ের উচ্ছ্বাসে। বর্ণিল আলোকসজ্জা দেখতে নগরের বিভিন্ন স্থানে ভিড় করছেন নগরবাসী। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী জুড়ে যেন আলোর মেলা। সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোয় সেজেছে। লাল সবুজের আলোক ছটায় রঙিন পুরো রাজধানী। বিজয়ের এই রং ছড়িয়ে পড়েছে রাজধানীবাসীর মনেও। তাই তো নগরীর আলোকসজ্জা উপভোগে বেরিয়ে পড়েছে পরিবার পরিজন নিয়ে। আমাদের বিজয় দিবস, এই দিনে আমরা অনেক আনন্দিত থাকি, অনেক জায়গায় ঘুরতে বের হই। দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটি পেয়েছি। সেই বিজয় আনন্দটা অনুভব করার জন্য আমরা এই দিনটাতে বের হয়ে থাকি। রাত পোহানোর আগেই বিজয় দিবসের উচ্ছ্বাসে ভাসছে দেশ। এই বিজয় দিবসের মধ্য দিয়ে সব বৈষম্য ঘুচে একটি নতুন সূর্য উদয়ের প্রত্যাশা। দেশটাকে যে আমরা কতটা ভালোবাসি সেটা বোঝা, এটা উপভোগ করার জন্য প্রত্যেকটা মানুষ এরকম বের হয়। আজকে আমরা এই জন্যই বের হয়েছি যে কিভাবে স্থাপনাগুলো সাজানো হয়েছে। এত সুন্দর একটা দিনে এত সুন্দর সাজসজ্জা, ডেকোরেশন, লাইটিং, এটা উপভোগ করতে আমাদের কার না ভাল লাগে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোক সজ্জায় ফুটে উঠেছে আমাদের গর্বের পতাকা। আজকে এত সুন্দর করে আমাদের সংসদ ভবনটি সাজানো হয়েছে লাল এবং সবুজ দিয়ে, তো সেটাই উপভোগ করার জন্য এসেছি। বাঙালি হিসেবে এটা আমাদের দায়িত্ব এই দিনটি উদযাপন করা, পালন করা। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ছাত্র জনতা যে চেতনা নিয়ে গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনাকে ধারণ করে আগামীকালের এই বিজয় দিবস আমরা পালন করতে চাই। মতিঝিল থেকে কারওয়ান বাজার আর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও গুরুত্বপূর্ণ সব সড়কেই বর্ণিল আলোক ছটা। রাত পোহালেই মহান বিজয় দিবস, তাই দিনটি উপলক্ষে পুরো নগরীর জাতীয় স্থাপনা সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জায় সুসজ্জিত। বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীর প্রত্যাশা, ধর্ম, বর্ণ, শ্রেণী বৈষম্য ভুলে এই বিজয় হোক সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিজয় শব্দটি উচ্চারণে কেমন একটা উপলব্ধি নাড়া দেয়। মানচিত্র, সীমানা, লাল সবুজ পতাকা, নাকি বিজয় মানে 17 কোটি মানুষের বেঁচে থাকার অধিকার? একটা দেশের বিজয়ের পূর্ণতার সংজ্ঞাটা কেমন হতে পারে? দর্শক, বিজয় উদযাপনে বাংলাদেশ কতটুকু দুরন্ত, কতটুকু রঙিন, মাহফুজ মিঠুর ক্যামেরায় সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন। একটা দেশের জন্ম হলো প্রতিবাদের ভাষায়, শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে। কত আনন্দ, হাসি, কত দুঃখ, কষ্ট, পাওয়া না পাওয়ার খেরোখাতা জমে, শত অর্জন, শত ব্যর্থতায় স্বপ্ন দেখে বিজয়ের স্বাদ নেয় দেশটা। নাম তার বাংলাদেশ। একটা দেশ কেমন হলে বিজয়ের স্বাদ আসলেই পাওয়া যায়? একটা দেশ কতটুকু বিজয় উদযাপন করতে পারে প্রকৃতপক্ষে? যখন ঘুষ ছাড়াই সবুজ পাসপোর্টটা পেয়ে যায় সঠিক সময়, তখন জয় হয় বাংলাদেশের। কোনো হয়রানি ছাড়াই যখন নিজের দেশের সবুজ পাসপোর্টটা হাতে নেয়, তখনই তো গর্বে বুক ভরে যায়। সন্তানের জন্য বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ভাইটার সাথে ভরসার কথোপকথন, তবেই তো স্বাধীনতার স্বাদ। উৎসবে পার্বণে নিত্য পণ্যের দাম কমিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন, তখন পাবো বিজয়ের স্বাদ। সরকারি চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো সিন্ডিকেট, নেই কোনো ভোগান্তি, সেবার মান ফার্স্ট ক্লাস। নারায়ণগঞ্জ থেকে আসা বৃদ্ধ আবুল হোসেন তখনই জিতে যায়। ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় দিনের পর দিন অপেক্ষার অবসান হবে যেদিন, জয় হবে বাঙালির সেদিন। সকাল থেকে রাত অবধি ট্রাফিক নিয়মের সাথে সবার যদি বনিবনা হয়ে যায়, কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম, তখনই জিতে যাব আমরা। ফুটপাতে অবৈধ দখলের চিত্রটা বদলে মনের আনন্দে হেঁটে যাওয়ার ছন্দে শোনা যায় বিজয় ধ্বনি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গানের লাইনগুলোর মতো সত্য রূপ আসলে জিতে যায় বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। বরং রাষ্ট্র মেরামতে সরকারের আর কতদিন প্রয়োজন জনগণের তা জানা প্রয়োজন। এতে গতিশীলতা বাড়বে প্রশাসনে। বিজয় দিবসের আলোচনা সভায় কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব অস্পষ্টতা কাটিয়ে সরকারের রোডম্যাপে যাত্রা শুরু করা উচিত। কাজের মাধ্যমে তাদেরকে সফল হতে হবে। গৌরব আর বীরত্বের বিজয় দিবস, সেই উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভা। অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অনুষ্ঠানের রোডম্যাপ ইস্যুতে সরকারের ধীর গতি নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পদ আর পতাকার ভারে শক্তিশালী। আমাদের কষ্ট হয় যখন পতাকাগুলি শক্তিবান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। তো যখন পতাকা থাকে না তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওটা থাকে আর কি, তাই না? তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি, তাই এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই। আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন একটু চিন্তা করবেন শুধু। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত হন সেই সমালোচনায়। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় মন্তব্য করে তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার ঠেকাতে সংবিধান সংশোধনের চাইতে গণতন্ত্র জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। নাগরিক জীবনে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্রের নাগরিকদেরকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছে, এ নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে। এছাড়া পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম অনেকটা অসহনীয়, তাই বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা ঠিক করা হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত 764 জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা। সচিব দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন। সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে,
এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। তখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একজনের দেরি হবে। এর আগে জনপ্রশাসন সচিবের কাছে প্রশাসন সংস্কারের সুপারিশ জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। নিয়োগ, পদোন্নতি সহ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দলীয় মানসিকতা থেকে বের হওয়ার সুপারিশ দলটির। আমরা কোনো দলীয় লোক চাই না, দ্যাট ইজ মাই পয়েন্ট। প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ, সে একটা দল করতেই পারে যেহেতু ইজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। বিএনপির প্রশাসন সংস্কার প্রস্তাবে জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট তৈরি ও আওয়ামী লীগ অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের সুপারিশ করা হয়েছে। এই ফর এ ক্লিনজিং মেকানিজম মাধ্যমে এটা ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে, তাদের আত্মত্যাগ আর প্রত্যাশাকে সম্মান জানিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তার দেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়, তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে, এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ। Leader of the previous government had to flee from the country, and there was a vacuum in the country. And finally it was resolved by creating a new government headed by me. So we have to honor the expectations of the sacrifices made by the young generation and their supporters from the people by giving their lives and getting wounded in thousands. The aim is to create, as you mentioned, new Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন জানান প্রধান উপদেষ্টা। He was the one who jumped up to sign statements to protect me. And you remember many hundreds of people around the world who signed those statements again and again to protect me from the previous regime's anger against me. East Timor will be part of ASEAN very soon, and His Excellency has assured us as ASEAN member, he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues, to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved. এ সময় রামোস হোর্তা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হোর্তা। The only person with such respect in the world that can come to my mind is Mandela, John Kennedy, names that are easily recognizable. Mahatma Gandhi, Fidel Castro, Che Guevara. So Bangladesh are very fortunate to have such an unassuming, humble person leading this. We invite Bangladeshi companies to come and look for Timor-Leste. সম্পদশালী দেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হিসেবে হোর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 60,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুদক কেন খতিয়ে দেখেনি সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। রাজনৈতিক দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের রিটের প্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে এই রুল জারি করেন হাইকোর্ট। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর রিটটি দায়ের করা হয়। 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুলের জবাব দিতে হবে দুদককে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি বিদেশি সংবাদ মাধ্যম 17 আগস্ট ও 3 সেপ্টেম্বর ইংরেজি ভাষায় সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, রাশিয়ার সাথে যৌথ প্রযোজনায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। সেই প্রকল্প থেকে প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার কন্যা লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক। পরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশ হলে রাশিয়া ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।
ওই খবরের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রোববার সেটি আমলে নিয়ে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। সবাই একমত হয়েছেন যে এই বিষয়ে আসলে একটা ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে এবং আমাদের দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এই আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। সো কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন এবং এটি দ্রুত বিচার করা এবং দ্রুত রুলের হিয়ারিং করার একটা সম্ভাবনা রয়েছে। 4 সপ্তাহের মধ্যে দুদককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন। কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের জেরে রিট দায়ের হওয়া ও সে প্রেক্ষিতে দুদকের তদন্ত শুরুর নজির আছে বাংলাদেশে। রূপপুর প্রকল্পের ক্ষেত্রে কি ঘটে তা এখন দেখার বিষয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা সম্পদ ভাগাভাগি করে নিত, সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। আইবিএফবির আলোচনায় উপদেষ্টা বলেন, বাজারে 3 ধরনের চাঁদাবাজ এখনও সক্রিয়। পুঁজিবাজারে লুটপাট হয়েছে, কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যে কমিয়ে আনা হয়েছে আমদানি শুল্ক, নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, তারপরও সহনীয় হয়নি বাজার। সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বা আইবিএফবির উদ্যোগে ব্যবসার পরিবেশ নিয়ে সেমিনারে মূল্যস্ফীতি প্রসঙ্গ সামনে আনেন অর্থ উপদেষ্টা। জানান, রাজনৈতিক সমঝোতা কঠিন, তবে চাঁদাবাজদের একে অন্যের সমঝোতা খুবই সহজ। বাজারে 3 ধরনের চাঁদাবাজ এখন সক্রিয়। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, একটা 2টা, আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কাউরান বাজারের মাস্তান যেত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। পুঁজিবাজারে লুটপাট হয়েছে, উপদেষ্টা মনে করেন কারসাজির জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। বেসামাল দুর্নীতিতে ইউপি চেয়ারম্যানরাও এখন কোটি কোটি টাকার মালিক। Corruption, irregularities have traveled to such an extent you will not imagine. You can see a UP chairman has a house of 7 crore taka, 5 crore taka. Can you imagine that? Saqib Khan was fined 50 lakh taka. সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটরকে বলতে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আলোচনায় বলা হয়, অর্থনীতি এবং আইন শৃঙ্খলার উন্নতি না হলে সংস্কারে ধৈর্য হারাবে সাধারণ মানুষ। জানানো হয়, সুযোগ সৃষ্টির কথা বলা হলেও 1 দশকে বাড়েনি বিনিয়োগ, বিভ্রান্তকর তথ্য নির্ভর ছিল সবকিছু। আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। স্পষ্ট করা হয়, আগামীতে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা দোসর অর্থ সহায়তাকারীদের গ্রেপ্তারে নতুন করে অভিযান শুরু করেছে সরকার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তিনি বলেন, নানাভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর সুযোগ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার।
বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। এলজিআরডি উপদেষ্টার অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মগোপনে থাকা নেতাকর্মী ও দোসররা নানা ষড়যন্ত্র করছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। বিজয় দিবস, বড়দিন, 31st নাইটের নিরাপত্তা ও ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এক্ষেত্রে কোনো নিরাপত্তা হুমকি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে, এটা থেকে আরও উন্নতি করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। ইজতেমার ব্যাপারে আমাদের একটা আলোচনা হয়েছে, আমরা ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটছে ভোরের দিকে, তবে তা আশঙ্কাজনক না। এক্ষেত্রে পুলিশ টহল আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ যেন আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রস্তাব তৈরি করছে বাহিনীটির সংস্কারে গঠিত কমিশন। অস্ত্র ব্যবহারের নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সকালে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রিয়জন হারানো মানুষের কথায় উঠে আসে বাহিনীটির নৃশংসতার চিত্র। এক একটি গুলিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটি করে তাজা স্বপ্ন। সেই স্বপ্নের সারথীরা আজও বয়ে বেড়াচ্ছেন প্রিয় মানুষের স্মৃতি। আমার ছেলের ছবিটা দেখেন কি সুন্দর ছিল, বাপের কাঁধে ছেলের লাশ, সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। অস্ত্র হাতে পুলিশ কতটুকু নৃশংস হতে পারে তার প্রমাণ পাওয়া যায় স্বজনহারাদের কথায়। কারো সন্তান হারিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে কারো বা খোঁজ নেই গত 10 বছর ধরে। 15 বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা পুলিশ সংস্কার কমিশনের বৈঠকে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। আমার ভাই চিকিৎসা পায় নাই, বলতেছে বাপির তো কোনো চিকিৎসা চলবে না, সে তো কলেজের আসামি। আপনাদের জনগণের রক্ষক, কেমন রক্ষক আপনারা? আপনাদের কাছে আপনার অনুরোধ থাকলো, আমরা অতীতের খারাপ কিছু বলতে শুনতে চাই না, এখন আমাদেরকে যত তাড়াতাড়ি পারেন আমাদের সন্তানের হলি দেন। আমার ছেলে 10টা বন্ধু নিয়ে সেদিন আসছিল, 9 জন ফিরে গেছে, আমার ছেলে ফিরে আসে নাই। এক রিস্কাওয়ালা বাবারা আমার ছেলের দেহটারে রিস্কার মধ্যে ঝুলায়া কত হাসপাতালে দৌড়াইছে, চিকিৎসা করে নাই। ভুক্তভোগীরা জানান, গুম অথবা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকেই তাদের উপর চালানো হয়েছে নিপীড়ন। পুলিশ যাতে আর কোনো দিনই রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সে ব্যবস্থা নিশ্চিতে একমত হন উপস্থিত সকলেই। পুলিশ আর ঘুষ এই শব্দ দুটো পৃথক করার দাবিও জানানো হয় বৈঠকে। কমিশনের প্রধান বলেন, প্রতিপক্ষ নয়, পুলিশ যেন জনগণের জন্য কাজ করতে পারে সে লক্ষ্যেই তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব। আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা মিনিমাম যাতে হয়, অর্থাৎ অন্য জিনিসটা আমরা ব্যবহার করতে চাচ্ছি উন্নত দেশে যেরকম করা হয় আর কি, মানে ইউরোপের উন্নত দেশ বলতে আমেরিকার কথা না, ইউরোপের বিভিন্ন দেশে বা ইংল্যান্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেই ধরনের একটা জন্য সুপারিশ করছি। সেগুলো হয়তো সরকার সম্মতি হলো, ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে, যাতে ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী অনেক শান্তিপ্রিয় থাকে এবং যদি সত্যি সত্যি কখনো প্রয়োজন হয় প্রাণহানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার তারা না করতে হয় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা সকল পুলিশকেই দ্রুততম সময়ে চিহ্নিত করার দাবিও জানানো হয় মতবিনিময় সভায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার পর এর কিছু অংশ এসেছে যমুনা টেলিভিশনের কাছে। প্রতিবেদনের এই অংশগুলো বিশ্লেষণের চেষ্টা করেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া গুম সম্পর্কিত তদন্ত কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের অংশ এসেছে আমাদের হাতে। গেল 15 বছরে কারা কাদের কিভাবে গুম করেছে এর বিস্তারিত তথ্য আছে তাতে। দেখে নিব কি আছে এই রিপোর্টে। একজন ভুক্তভোগীর উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের পরপরই ডিজিএফআই সদর দপ্তরে ভুক্তভোগীর সিম কার্ড সক্রিয় করা হয়। তাকে যে কক্ষে রাখা হয়েছিল এর বর্ণনায় অবস্থান চিহ্নিত করেছে কমিশন। ডিজিএফআই থেকে পরে তা নেওয়া হয় র্যাবের ডিটেনশন সেলে। ভুক্তভোগীদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো এবং অপহরণকারীরা তাদের কাছ থেকে অবস্থানের তথ্য গোপন করত। যেসব জায়গায় তাদের রাখা হতো এমন কয়েকটি লোকেশন চিহ্নিত করেছে কমিশন, যেমন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মোহাম্মদপুরের র্যাবের ওই সেলগুলো দেখতে প্রায় একই রকম। গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব, এরপরই আছে ডিবি ও সিটিটিসি। একদিন বাবাকে ফিরে পাবো, তখন আমার সেই ছোট্ট ভাই আমাকে বলতো, আপু ক্যামেরার দিকে তাকাও। গুমের প্রাথমিক অপরাধী হিসেবে এই 3 সংস্থাকে চিহ্নিত করেছেন ভুক্তভোগী, সাক্ষী এবং তাদের পরিবারের সদস্যরা। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করেছে কমিশন। বলা হয়েছে 15 বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে নকশা করা হয়েছিল গুম সংস্কৃতির। এমনভাবেই কাজগুলো করা হতো যাতে জড়িত কাউকে শনাক্ত করা না যায়। উদাহরণ হিসেবে কমিশন বলছে, বাহিনীগুলো নিজেদের মধ্যে ভুক্তভোগীদের বিনিময় করত। একটি বাহিনী অপহরণ করত, অন্যটি কারারুদ্ধ করত, তৃতীয়টি হত্যা করত অথবা ভুক্তভোগীদের মুক্তি দিত। অপহরণ এবং এ ধরনের অপরাধে 1952 সালের সেনা আইনের বিশেষ ঘাটতিগুলোর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার এখতিয়ারের কথা বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে তেলের পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী সহ আহত হয়েছেন 4 জন। পুলিশ জানায়, হাঁসারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় 1 মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালুর জন্য ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল। পার্শ্ববর্তী এলাকার রাহাত নামে এক শিশু সেখানে কাজ করত, তার সাথে খেলার জন্য আসত জুনায়েদ নামে আরেক শিশু। রোববার রাতে ট্যাঙ্ক পরিষ্কারের সময় ভেতরে এক শিশুর মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসে। উদ্ধার কাজ করার সময় হঠাৎ জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়, এতে আহত হন এক ফায়ার সার্ভিস কর্মী সহ 4 জন। পরে রাত 11:30টার দিকে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। আরেক শিশু রাহাতের এখনও খোঁজ মেলেনি। জুনায়েদ কিভাবে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা 6টার দিকে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 40 জনকে আটক করা হয়। রাত 10টা পর্যন্ত উদ্যানের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 26 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা। শাহবাগ থানা পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অভিযোগে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালানো হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এমন অবস্থায় আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে লাখো রোহিঙ্গা। কোনোভাবেই যেন তারা ঢুকতে না পারে সেজন্য সরকারকে হার্ডলাইনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আর জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় তা নিয়ে সরকার ভাবছে বলে জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। মাহফুজ মিশুর রিপোর্ট। গেল সপ্তাহ থেকে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। টানা বছর খানেকের লড়াইয়ের পর শহরটির দখল নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটিও এখন বিদ্রোহীদের কবজায়। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণও হারিয়েছে জান্তা সরকার।
এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী ও সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকারও খবর বেরিয়েছে। পশ্চিম রাখাইনে এই অস্থিরতায় বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে অনেক রোহিঙ্গা। বাংলাদেশের সাথে মিয়ানমার রাষ্ট্রের ওইভাবে সীমান্ত এখন নেই। এখন বাংলাদেশের সাথে সীমান্তটা গণ্য করতে হবে আরাকান এবং বাংলাদেশের সীমান্ত। আরাকানে যেসব রোহিঙ্গা আছে তাদের অনেকে বাংলাদেশের দিকে আশ্রয়ের জন্য আসার সংখ্যা আছে, এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্য বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট অ্যালার্ট থাকার ব্যাপার আছে। 37,000 রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুষিন করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। সেই 2017 থেকে নেপিদোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ কিংবা বেইজিং সহ ত্রিপক্ষীয় উদ্যোগ সফল হয়নি কোনোটাই। এমন অবস্থায় দ্রুততম সময়ে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি তাদের পাশে থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জটা হলো আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হওয়া, অর্থাৎ ওদের সাথে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগটা তো প্রধানত রোহিঙ্গা প্রশ্নে। রোহিঙ্গাদের পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি, সহায়তা, অংশীদারিত্ব লাগবেই। দ্বিতীয়ত, মিয়ানমারের সাথে এতদিন আমরা যে বাণিজ্য করেছি সেটা আসলে এখন আরাকান আর্মির সম্মতির মাধ্যমে আরাকানের সাথেই করতে হবে। চীনের জন্য মিয়ানমার যেমন তাদের কূটনৈতিক দরজা, ভবিষ্যতের স্বাধীন রাখাইনের জন্য কূটনৈতিক দরজা কিন্তু বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের সমর্থন স্বাধীন রাখাইনের প্রয়োজন হবেই। আমরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে ঠিক আছে আমরা তোমাদের সকল প্রকার সহযোগিতা করব, বিনিময়ে রোহিঙ্গা থেকে প্রত্যাবর্তনের ব্যাপারে তোমাদের একটা আমাদের নিশ্চয়তা দিতে হবে, তবে একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসার সম্ভাবনা আছে। সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। পাশাপাশি রাখাইন রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটিও সরকারের ভাবনায় আছে বলে জানান তিনি। আমাদের উচিত হচ্ছে অর্ডারটা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় নতুন ফ্লো অফ রিফিউজি যাতে না আসে সেটা বন্দোবস্ত করা। ফাইনাল ডিসপেন্সেশন যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না তারা কি একটা স্টেট হবে। অন্যদিকে যদি স্টেট না হয়, কনফেডারেশন হয়, আমাদের তো তখনও তাহলে আরাকান আর্মি এবং নেপিডো দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে উই শুড নট রাশ ইনটু এনি ডিসিশন, উই হ্যাভ টু ভেরি কেয়ারফুলি ওয়াচ দিস, এবং এন্ড উই ক্যান অ্যাফোর্ড টু ওয়াচ বিকজ দ্য লাস্ট অ্যাক্ট হ্যাজ নট বিন পারফর্মড। 2017 সালে একসাথে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন আছে আরও 5 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে 10 থেকে 15টি গার্মেন্টসে ভাঙচুর চালানো হয়েছে। রোববার বিকেলে ওই ঘটনা ঘটে। বিসিক শিল্প মালিক সমিতি জানায় বিসিক সংলগ্ন এনআর গার্মেন্টসের শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। শনিবার মালিকপক্ষ আলোচনা সাপেক্ষে দাবি দেওয়া মেনে নেয়। রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে দাবি তোলেন ঘন্টায় 120 পিস নয়, তারা 100 পিসের বেশি সেলাই করবেন না। পরে কাজ বন্ধ করে কারখানায় অবস্থান নেন তারা। বিকেলে হঠাৎ কয়েকশো শ্রমিক মিছিল নিয়ে গিয়ে এনআর গার্মেন্টস সহ অন্যান্য ইউনিটে হামলা চালিয়ে শ্রমিকদের বের করে দেয়। পরে বিসিক শিল্পনগরীর ভেতরে ঢুকে 10-15টি কারখানায় ভাঙচুর করে তারা। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন কারখানার মালিকরা। ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের মেগা রিইউনিয়নের প্রস্তুতি জোরে সোরে এগিয়ে চলছে। মেগা রিইউনিয়ন সফল করতে রোববার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান আগামী 17 জানুয়ারি মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে বসবে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাব কমিটিগুলোকে তাদের দায়িত্ব নির্ধারিত সময়ে শেষ করার তাগাদা দেওয়া হয়। এ সময় উপস্থিত সদস্যদের রিইউনিয়নের জন্য নিজেদের নাম নিবন্ধন করেন। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রস্তুতি সভায় রিইউনিয়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ মাজহারুল হক সোহাগ সহ অনেকে উপস্থিত ছিলেন। না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ ওস্তাদ জাকির হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যমে তার স্বজন ও সহকর্মীরা এই বিষয়টি নিশ্চিত করেন। 73 বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়। 1951 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তার বাবা উস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ নানা সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেনের মৃত্যুর বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? দেবাশিস, ধন্যবাদ। যে উস্তাদ জাকির হোসেনের মৃত্যু নিয়ে কিন্তু গতকাল থেকে, গত 2 সপ্তাহ থেকে উনি অসুস্থ। বিভিন্ন গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছিলাম যে উনি হার্টের সমস্যায় ভুগছিলেন এবং খুবই আইসিইউতে ছিলেন গতকাল পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত। গত 2 থেকে 3 ঘন্টা আগে আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পারলাম যে উনি মারা গিয়েছেন। তো আমি চেষ্টা করছিলাম সান ফ্রান্সিসকোতে আমাদের যে সকল সোর্স রয়েছে সেই সোর্স থেকে কনফার্ম করার জন্য ওনার মৃত্যু আদৌ কি হয়েছে নাকি উনি এখনো হসপিটালে রয়েছেন। সো ফার এখন পর্যন্ত আমরা তেমন কোনো কনফার্মেশন পাইনি, তবে ভারতীয় বিভিন্ন বড় বেশ কয়েকটি গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনি মারা গিয়েছেন এবং উনার মৃত্যুর খবরটি কিন্তু ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে, কারণ উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মেডিসন স্কোয়ারে যে কনসার্ট ফর বাংলাদেশ যেটি হয়েছিল, সেখানে রবিশঙ্কর মৈত্রীর সাথে কিন্তু উনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে আমরা উনাকে নিয়ে অনেকটা চর্চা হয় এবং বিশেষ করে কলকাতার যে সকল বাংলাদেশি রয়েছেন যুক্তরাষ্ট্রে, তারা সঙ্গীত যারা ভালোবাসেন তারা কিন্তু সবাই খুবই শোকাহত উনার মৃত্যু, যদি মৃত্যুবরণ করে থাকেন। আমি আগে যেমনটি বলছিলাম, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে উনি মৃত্যুবরণ করেছেন। তো বাংলাদেশি যারা, আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আমি যে স্টেট মিশিগান আছি সেখানকার যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন তারা সবাই বলছিলেন যে উস্তাদ জাকির হোসেন বিশেষ করে বাংলাদেশিদের একজন মানে খুবই বন্ধু ছিলেন এবং উনি বাংলাদেশকে সবসময় লালন করতেন। বাংলাদেশিদের যে কোনো বিষয়ে উনি সবসময় বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা জানতাম। সো আমরা উনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আল্লাহ যেন উনাকে বেশ নসিব করেন। ধন্যবাদ ইকবাল আমাদের সাথে যুক্ত হবার জন্য।